বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম। এইবারের টুর্নামেন্টের শিরোপা জয়ে 1 থেকে 7 নম্বরে কোন দলের অবস্থান কোথায়। 7টা দল যেভাবে তৈরি করা হয়েছিল সেই দলগুলোর শক্তি, দুর্বলতা, দেশি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার, এক্স ফ্যাক্টর, কোচিং স্টাফ সবকিছু বিবেচনায় রেখে আমার ওই প্রেডিকশনটা ছিল। এখন টুর্নামেন্টটা যখন মাঝ পর্যায়ে রয়েছে তখন যদি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি অথবা ওই র্যাঙ্কিংটাকে যদি আপডেট করি তাহলে কি দেখতে পাই? অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক অদল বদল হয়ে গেছে, অনেক ওলট পালট হয়ে গিয়েছে। কেননা এই দলগুলো টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়ে এসে তারা যেরকম পারফর্ম করেছেন, যেরকম খেলছেন সেইটার ভিত্তিতেই তো এটা আসলে চেঞ্জ হয়েছে। ওইখানটাতে আমার আগের র্যাঙ্কিং এর সঙ্গে এখানে অনেকগুলো জায়গায় পরিবর্তন এসেছে। এখন টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়ে আমি আরেকটা র্যাঙ্কিং করতে চাই, ফেভারিট র্যাঙ্কিং 1 2 3 4 5 6 7। সেইখানটাতে সবচেয়ে ফেভারিট শিরোপা জয় যে সেই জায়গাটা কি চেঞ্জ হয়ে গেছে কিনা, প্লে অফে ওঠার যে 4টা দলের লড়াই সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে কিনা, যেই 3টা দল হিসাব থেকে বোধ ছিটকে যাবেন সেই জায়গাটাতে চেঞ্জ হয়ে গেছে কিনা। চেঞ্জ হয়েছে, মোটামুটি সব জায়গাগুলোতেই চেঞ্জ হয়েছে। এখনকার হিসাব যেটা রয়েছে আমার, সেটার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। বিপিএল বলছিলাম যে মাঝামাঝি পর্যায়ে রয়েছে, 4টা পর্বে খেলা হবে। ঢাকায় প্রথম পর্ব, সিলেট পর্ব, চট্টগ্রাম পর্ব, ঢাকায় একেবারে শেষ পর্ব। এর মধ্যে ঢাকার ফার্স্ট ফেজ এবং সিলেট ফেজটা শেষ হয়েছে। বিপিএল এখন চলে গেছে চট্টগ্রামে। চট্টগ্রামের ওই পর্ব শেষে ঢাকায় লাস্ট ফেজে হচ্ছে গিয়ে বিপিএলটা শেষ হবে। টুর্নামেন্টে 7টি দল অংশ নিচ্ছে, তার মধ্যে প্রত্যেকেই তো সবার সঙ্গে 2টো করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রতিটা দল 12টা করে ম্যাচ খেলবে। এর মধ্যে শুধুমাত্র চিটাগাং কিংস তারা 4টা ম্যাচ খেলেছে। যেহেতু খেলাটা চট্টগ্রামে যাবে, হোম ভেন্যুতে বেশি ম্যাচ থাকবেই। চট্টগ্রামে তারা 5টি ম্যাচ খেলবে, সিলেট যেমন সিলেটের মাঠে 5টি ম্যাচ খেলেছে, সেই কারণে চিটাগাং কিংসের ম্যাচের সংখ্যাটা কম। এর বাইরে বাকি দলগুলোর মধ্যে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স তারা 5টি করে ম্যাচ খেলেছে। 6টি করে ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। 7টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ মোরলে সবগুলো দলই কিন্তু মাঝামাঝি পর্যায়ে রয়েছে। সেই কারণেই বলছি এখন এসে ফেভারিট র্যাঙ্কিংটা আরেকবার করাই যায়, আর একটু আপডেট করাই যায়। শুরু করে দেই, পেছন থেকেই শুরু করি। 7 নম্বরে দুর্বার রাজশাহী। রাজশাহীর লোকজন আমার উপরে রাগ হতে পারেন, কারণ আমি আগের র্যাঙ্কিংও তাদের 7 নম্বরে রেখেছিলাম, এখনো তাদের 7 নম্বরেই রেখেছি। যদিও তারা পয়েন্ট টেবিলে কিন্তু 7 নম্বরে নেই, এই পর্যায়ে এসে তারা 6 নম্বরে রয়েছে। দুর্বার রাজশাহীর যেই নামকরণটা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক হিসাবে হয়ে গিয়েছিল যে দুর্বল রাজশাহী, সেই জায়গাটাতে যে অত বাজে পারফর্ম করেছে তারা, সেইটা হয়তো বা বলা যাবে না। 6টা ম্যাচ খেলে তারা হচ্ছে গিয়ে 2টো ম্যাচ জিতেছে, ঢাকার বিপক্ষে 1টা ম্যাচ জিতেছে, খুলনার বিপক্ষে 1টা ম্যাচ তারা জিতেছে। কিন্তু আবার সর্বশেষ যেই ম্যাচটা সেইটা ওই ঢাকা ক্যাপিটালসের কাছেই তারা 149 রানের রেকর্ড ব্যবধানে হেরে গিয়েছে। এবং রাজশাহীর এই দলটা আসলে দুর্বল। আপনি যদি ব্যাটিংয়ের কথা বলেন, সেইখানটাতে আনামুল হক বিজয় রয়েছেন, ইয়াসিলি চৌধুরী রাব্বি রয়েছেন, তারা রান করছেন, কিন্তু ধরেন জিসান আলম প্রত্যাশাটা এখন পর্যন্ত পূরণ করতে পারেননি। বিদেশি ক্রিকেটারদের অবস্থাও তাদের তথৈবচ। একটা ম্যাচে আমি দেখেছিলাম 2 জন মাত্র বিদেশি নিয়ে তারা একাদশ সাজিয়েছে। বোলিং ডিপার্টমেন্টে তো একা তাসকিনই রয়েছেন, আর কেউ নেই। তাসকিনের 14 উইকেট, সেইটাতে তিনি হাইয়েস্ট উইকেট টেকার এইবারের বিপিএল এ এখন পর্যন্ত, এবং তাদের দলের যে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার তারা হচ্ছে কি 3 উইকেট। সো তাসকিন কতটা একা টেনে যাচ্ছেন তাদের বোলিং লাইনআপটা বুঝতে পারছেন। সো আমার কাছে রাজশাহী, এই দুর্বার রাজশাহীকে আসলে দুর্বল রাজশাহী মনে হচ্ছে। আমি 7 নম্বরের উপরে তাদেরকে এখনো তুলতে পারছি না, টুর্নামেন্টের শুরুতেও যেমনটা তুলতে পারিনি। 6 নম্বরে সিলেট স্ট্রাইকার্স। এইটা জায়গাটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে। ইন্টারেস্টিংলি আমি শুরুতে বললাম যে অনেকগুলো জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু শেষ 2টা জায়গা আমার হিসাবে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। সিলেট স্ট্রাইকার্সও কিন্তু তালিকাতে এখন মানে পয়েন্ট টেবিল যদি দেখেন বিপিএল এর অফিসিয়াল, সেখানটা কিন্তু তারা 6 নম্বরে নেই, তারা 5 নম্বরে রয়েছে। তারাও ওইখানটাতে ওই দুর্বার রাজশাহীর মতোই 6টা ম্যাচ খেলে তারা 2টা ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। সিলেট তারা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের প্রথম 3টা ম্যাচ তারা হেরে গিয়েছিল, ঢাকায় 1 ম্যাচ হেরে, সিলেটে নিজেদের মাঠেও প্রথম 2টা ম্যাচ হেরে গিয়েছিল। তারপর তারা পরপর 2 জয়, একটা ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটা তারা আবার হেরে যায়। এখন খেলাটা যখন নিজেদের মাঠ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আবার চট্টগ্রামে যাবে, মানে চট্টগ্রামে যাবে, আবার ঢাকাতে ফিরবে, আমার কাছে মনে হয় না যে এই সিলেট স্ট্রাইকার্সের যে দলটা সেই দলের পক্ষে আসলে 6-এর উপরে থাকা, মানে প্লে অফ খেলাটা চান্স তো রয়েছে, কিন্তু আমি আসলে তাদের চান্স সেই অর্থে খুব একটা দেখি না।
তাদের দলের বিদেশি ক্রিকেটাররা মোরলেস তারা হচ্ছে গিয়ে ডাহা ফ্লপ করেছেন। ব্যাটিংয়ে আপনার জাকির হাসান খুব ভালো ব্যাটিং করছেন, তিনি টুর্নামেন্ট এখন পর্যন্ত 3টা 50+ স্কোর তার হয়ে গেছে, হাইয়েস্ট রান গেটারও তিনি। কিন্তু অন্যান্যদের মধ্যে জাকির আলীর কথা হয়তো বা বলতে পারেন, কিন্তু আন্ডার পারফর্মিং প্লেয়ারের সংখ্যা আসলে অনেক বেশি। বোলিং ডিপার্টমেন্টে তানজিম সাকিব একাই টানছেন, সেটাও আসলে বলা যায়। আমি আসলে সিলেট স্ট্রাইকার্সকে 6-এর উপরে রাখতে পারছি না। 5 নম্বরে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসকে কিন্তু আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 3 নম্বরে রেখেছিলাম এবং তাদের পারফরমেন্স আসলে আমাকে চমকে দিয়েছে। প্রথম 6টা ম্যাচ টানা তারা হেরে গিয়েছে এই ঢাকা। যদি আপনি হিসাব করে দেখেন যে গতবার তারা অন্য নাম নিয়ে খেলেছিল, দুর্দান্ত ঢাকা নাম নিয়ে খেলেছিল, সেই দলটিও কিন্তু প্রথম ম্যাচ জয়ের পরে টানা 11টি ম্যাচ হেরেছিল। সো ওই 11 যোগ এই 6, 17টা ম্যাচ টানা ঢাকার ফ্র্যাঞ্চাইজি হেরেছে। গতবারের দলটা অনেক দুর্বল ছিল, বেশ দুর্বল ছিল। তাদের ওই পারফরমেন্স, এখন টি-20তে ভাই টানা 11টা ম্যাচ হারাও টাফ, কিন্তু তারপরে ওইটার এক ধরনের একটা জাস্টিফিকেশন, দলটা এত দুর্বল ছিল এটা পাওয়া যায়। কিন্তু এইবারের যেই দলটা, সেই দলটা কিন্তু দুর্বল দল না। আপনি কাগজে কলমে নামের হিসাব করলেও আপনি বুঝবেন দুর্বল দল না। আমি টুর্নামেন্ট শুরুর আগে তাদেরকে 3 নম্বরে রেখেছি বলে আমি বলছি না। লাস্ট ম্যাচটাতে তারা যেইভাবে জিতলো, 149 রানের রেকর্ড ব্যবধানে জিতলো, তাদের লিটন দাস, তানজিদ তামিম 2 ওপেনারই সেঞ্চুরি করলেন, সাব্বির রহমান এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছেন। সো সবকিছু মিলিয়ে তাদের দলে মুস্তাফিজের মতো বোলার রয়েছেন। এই দলটা কিন্তু আসলে খুব খারাপ না। যা 6টা ম্যাচ টানা হারার পর লাস্ট ম্যাচটা তারা জিতেছে। পয়েন্ট টেবিলে তারা এখনো 7 নম্বরেই রয়েছে 7 দলের মধ্যে। 7 ম্যাচ শেষে তাদের অর্জন হচ্ছে গিয়ে মাত্র 2 পয়েন্ট। কিন্তু ঢাকাকে আমি 5 নম্বরে রাখছি। আমি 3 থেকে নামিয়ে 5-এ নামিয়ে দিয়েছি, কিন্তু আমি পয়েন্ট টেবিলের হিসেবে 7 নম্বর যে এখন যেখানে আছে সেখানে তাদের রাখছি না। আমার কাছে মনে হয় যে এই ঢাকা লাস্ট ম্যাচটা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে তাদের পক্ষে প্লে অফ খেলার একটা আউটসাইড চান্স আমি আসলে দেখতে পাচ্ছি। প্লে অফে আবার রেখে দিলে প্লে অফ পজিশনের মধ্যে টপ 4-এর মধ্যে এবার একটু বাড়াবাড়ি হয়ে যায় টানা 6 ম্যাচ হারার পরে 1 ম্যাচ জয়ের কারণেই। সো সেই কারণেই আমি টপ 4-এর মধ্যে অন্তত তাদের রাখলাম না, কিন্তু 5 নম্বরে আমি ঢাকা ক্যাপিটালসকে রাখছি। 4 নম্বরে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স আগেও 4 নম্বরে ছিল, এখনো তারা 4 নম্বরে রয়েছে। খুলনা টুর্নামেন্টের শুরুটা তাদের ভালো হয়েছিল, প্রথম 2টা ম্যাচ জিতেছিল, কিন্তু তারপরে টানা 3টা ম্যাচ তারা হেরে গিয়েছে। এর মধ্যে লাস্ট ম্যাচের পরাজয়টা আসলে খুবই ট্রাজিক। তারা যেভাবে হেরেছে, মানে ট্রাজিক মানে কি, এটা তাদের নিজেদের ব্যর্থতাতেই হেরেছে। শেষ 18 বলে 22 রান তারা নিতে পারেনি, হাতে তাদের ছিল 7 উইকেট। সেইটা সত্ত্বেও এই ম্যাচটা জিতে গেলে কিন্তু খুলনা টাইগার্সের পয়েন্ট টেবিলেও অবস্থানটা ভালো হতো, আমার র্যাঙ্কিং এর অবস্থানটাও হয়তো আর একটু ভালো হতে পারতো, মানে বলছি আর কি হতে পারতো। কিন্তু মেহেদী হাসান মিরাজের এই দলটা সেটা করতে পারেনি। মিরাজ, আফিফদের এই দলটার আসলে বিদেশি ক্রিকেটাররা খুব একটা ভালো সার্ভিস দিতে পারছেন না। তাদের ব্যাটিং এর ওই জায়গাটাতে একটু সমস্যা রয়ে গেছে, যে একটু স্লো ব্যাটিং, যেটা টুর্নামেন্টের শুরুতেও আমি বলেছিলাম, সেইটার একটু সমস্যাটা তাদের ভোগাচ্ছে। কিন্তু লাস্ট ম্যাচের হারটার এগুলো কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। খুলনা টাইগার্সকে আমি আগেও 4 নম্বরে রেখেছিলাম, এখনো আমি আসলে 4 নম্বরেই রাখছি। 3 নম্বরে চিটাগাং কিংস। চিটাগাং কিংসকে কিন্তু টুর্নামেন্টের শুরুতে আমি প্লে অফ পজিশনের মধ্যে রাখিনি, তাদেরকে আমি 5 নম্বরে রেখেছিলাম। এখন তাদেরকে 3 নম্বরে আমি তুলে এনেছি এবং আনতে এটা বাধ্য। চিটাগাং কিংস যেরকম পারফর্ম করেছে টুর্নামেন্টে, তারা প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, তারপরে টানা 3টা ম্যাচ তারা জিতেছে। শুধু সেইটা না, এখন তারা চিটাগাংয়ে খেলতে যাচ্ছে, নিজেদের হোম গ্রাউন্ডে তারা 5টা ম্যাচ খেলবে, পরের 5টা ম্যাচ। ফলে এই চিটাগাং কিংস কিন্তু প্লে অফে অন্ততপক্ষে ওঠার জন্য খুবই ওয়েল প্লেসড একটা অবস্থাতে রয়েছে। এবং এই 3টা ম্যাচ যে তারা টানা জিতেছে, সেই জায়গাটাতে গিয়ে আমার কাছে মনে হয় যে তাদের বিদেশি ক্রিকেটারদের পারফরমেন্সটা আসলে ভালো। স্পেশালি হচ্ছে গিয়ে আপনি ব্যাটিং লাইন আপের কথা, ব্যাটিংয়ের হিসাবটা যদি ধরেন, সেখানে উসমান খান, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী, তাদের পারফরমেন্স ভালো। আবার মানে ওই যে ওয়াসিমের যে বোলিংয়ের পারফরমেন্স ভালো, বিদেশিদের পারফরমেন্স ভালো। দেশি ক্রিকেটারদের মধ্যেও এইখানটাতে শামীম পাটোয়ারি ভালো করেছেন, আলিস আল ইসলাম বোলিংয়ে আসলে খুব ভালো করছেন, হয়তো বা আর একটু ভালো সার্ভিস শরীফুলের কাছ থেকে প্রত্যাশিত, এবং ইমন এখনো খুব একটা জ্বলে উঠতে পারছেন না। কিন্তু আমি মনে করি যে চিটাগাং কিংস এখন খুব ভালো একটা অবস্থানে রয়েছে, তারা অন্ততপক্ষে প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে আমি তাদের আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে 3 নম্বরে রাখছি। 2 নম্বরে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল তো প্রায় মিনি বাংলাদেশ, তারকা খচিত দল। শুধুমাত্র এইবারের বিপিএল এর বেস্ট দল কাগজে কলমে না, তাদের মানে বিপিএল এর হিস্ট্রিরই ওয়ান অফ দ্য বেস্ট টিম কাগজে কলমে হিসাব যদি আমরা করি। কিন্তু টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত যে 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে তারা 2টা ম্যাচ হেরে গেছে। 2টা ম্যাচই তারা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। এবং সেই পরাজয়ের ধরনগুলো কি, মিরপুরে যে ম্যাচটা তারা হেরেছিল, সেখানে নিজেরা 124 রানে অল আউট হয়ে ম্যাচ হেরে গিয়েছে।
আর যেই ম্যাচটা সিলেটে হেরেছে সেখানে তো লাস্ট ওভারে 25 রানও ডিফেন্ড করতে পারেনি। নুরুল হাসান সোহান হচ্ছে 3টা 4 3টা ছক্কায় 30 রান নিয়ে ম্যাচটি জিতিয়ে দিয়েছেন রংপুর রাইডার্সকে। ফলে ফরচুন বরিশালের জন্য এটা কিন্তু একটা সেটব্যাক। তাদের যেই দলটা এখনো কাগজে কলম আপনি হিসাব করলে সেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাদের বিদেশি ক্রিকেটার আছেন, বিদেশি ক্রিকেটাররা এক সেট চলে যাচ্ছেন, আবার আরেক সেট আসছেন, সব মিলে এখনো তারা, আপনি যদি ওইভাবে হিসাব করেন, কাগজে কলম হিসাব করলে এখনো টুর্নামেন্ট জয়ের জন্য তাদেরকে আপনি ফেভারিট বলতে পারেন। কিন্তু টুর্নামেন্টের প্রথম 5 ম্যাচের মধ্যে যখন 2টা ম্যাচ হেরে যাবে, একই দলের কাছে হারবে এবং যেই দলটা তুমুল ফর্মে রয়েছেন, সেক্ষেত্রে ফরচুন বরিশালকে আমি আর 1 নম্বরে রাখতে পারছি না। আপাতত আমার ফেভারিট র্যাঙ্কিং এ তাদেরকে আমি 2 নম্বরেই নামিয়ে দিচ্ছি। টুর্নামেন্টের শুরুতে যে আমি 1 নম্বরে রেখেছিলাম। আর 1 নম্বরে রংপুর রাইডার্স, অপশন নাই, মানে আপনি এটা নিয়ে আলোচনারও কিছু নাই। টুর্নামেন্টের প্রথম 7টা ম্যাচ খেলে একটা টিম 7টা ম্যাচই জিতেছে এবং তার মধ্যেও যে বলছিলাম যে ওভারওয়েলমিং ফেভারিট যারা টুর্নামেন্টের শুরুতে ছিল সেই ফরচুন বরিশালকে 2টো ম্যাচই তারা হারিয়ে দিয়েছে। শুধু সেইটা না, আপনি যদি তাদের শেষ 2টা ম্যাচ হিসাব করে দেখেন, লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে ফরচুন বরিশালকে তারা ওই যে বললাম লাস্ট ওভারে 30 রান তাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান নিয়ে জিতিয়ে দিয়েছেন। আর লাস্ট ম্যাচে খুলনার বিপক্ষে, মানে ওইটা একটা হারা ম্যাচ জিতেছেন, আর লাস্ট ম্যাচে খুলনার বিপক্ষেও তারা হারা ম্যাচ জিতেছে। শেষ 18 বলে 22 রান লাগতো খুলনার অংশের আলোচনাটা আমি বললাম, সেইটাও খুলনাকে তারা করতে দেয়নি, 8 রানে ম্যাচটা জিতে নিয়েছে। ফলে এই রংপুর রাইডার্সের যে টিমটা, সেই টিমটা আসলে নুরুল হাসান সোহানের এই দলটা সবগুলা বক্স ক্লিক করছে একেবারে খুব ভালোভাবেই। একটাই শুধু শঙ্কার জায়গা, খুব টুর্নামেন্টের শুরুতেই তারা আসলে 6th গিয়ারে চলে গেল কিনা, তারা আসলে তাদের ফর্মেট চূড়ান্ত জায়গাটাতে চলে গেল কিনা, সেক্ষেত্রে বিজনেস এন্ডে গিয়ে সমস্যা হতে পারে কিনা, ওই একটা শুধু সংকটের জায়গা। কিন্তু সেই সংকটের জায়গায় মাথায় রেখে তো আর আপনি এখন তাদের টপ ফেভারিটের বাইরে অন্য কোনো কিছু বলতে পারবেন না। টুর্নামেন্টের প্রথম 7 ম্যাচে 7 জয়ের কারণে রংপুর রাইডার্সই শিরোপা জয়ের এই মুহূর্তে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে। তাহলে এই মুহূর্তে টুর্নামেন্টের মাঝপথে, বিপিএল এর মাঝপথে এসে ফেভারিট র্যাঙ্কিংয়ে, আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে, মানে আমি যদি বলি যে ওভারঅল সবকিছু মিলিয়ে বিপিএল এর মাঝ পর্যায়ে এসে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রংপুর রাইডার্স, 2 নম্বরে ফরচুন বরিশাল, 3 নম্বরে চিটাগাং কিংস, 4 নম্বরে খুলনা টাইগার্স, 5 নম্বরে ঢাকা ক্যাপিটালস, 6 নম্বরে সিলেট স্ট্রাইকার্স এবং 7 নম্বরে দুর্বার রাজশাহী। আমার যে এই ফেভারিট র্যাঙ্কিংটা 1 2 3 4 5 6 7 এই পর্যায়ে এসে এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি এটার সঙ্গে কি একমত? কতটা একমত, কতটা দ্বিমত জানাতে পারেন।